বিচারের আগ পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর প্রশ্ন উঠেছে সেই নিষেধাজ্ঞা কতদিনের। এমন প্রশ্নের মাঝেই কেউ কেউ প্রশ্ন তুলছেন বিচার প্রক্রিয়ার ধীর গতি নিয়েও। যদিও বিচার প্রক্রিয়ায় গতি আনতে ট্রাইব্যুনাল ২ গঠনের উদ্যোগ ইতোমধ্যে নিয়েছে সরকার। আজ আমরা ভোটের ট্রেনে এসব বিষয় নিয়ে আলোচনা করব। সঙ্গে আছি নাজমুস সাকিব। আজকে বেশ কিছু দল এবং যারা সরকারের কর্তা আছেন তারা কিন্তু কথা বলেছেন, সেসব বিষয় নিয়ে আমরা আজকে দেখে আসবো। শুরুতেই দেখে আসবো, আজকে কিন্তু কথা বলেছেন এএমএম নাসির উদ্দিন, যিনি সিইসি। তিনি বলছেন যে নিবন্ধন বাতিল হলে জাতীয় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা হারাবে আওয়ামী লীগ এবং সেই প্রক্রিয়ায় কিন্তু আসলে আগাচ্ছে। এবং অন্তর্বর্তী সরকারের যিনি প্রেস সচিব তিনি বলছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে মানবাধিকার লঙ্ঘন এবং ভোটাধিকার কেড়ে নেয়ার দায়ে। এবং সেই ব্যাপারটি কিন্তু আজকে তিনি প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে স্পষ্ট করেছেন। রফিকুল ইসলাম খান, যিনি জামায়াতের নেতা, তিনি বলছেন আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না এবং সেই ব্যাপারে তিনি হুঙ্কারও দিয়েছেন। আবুল খায়ের ভূঁইয়া, যিনি বিএনপির একজন উপদেষ্টা, তিনি বলছেন দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত থাকায় এখন অনেকেই সঠিকভাবে ভোট দেওয়ার প্রক্রিয়া ভুলে গেছে। আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম। স্বাগত আপনাকে ভোটের ট্রেনে। আমরা শুরুতেই জানতে চাই যে অনেকে আসলে অভিযোগ তুলছেন যে জুলাই আগস্টের যে বিচার প্রক্রিয়া সেটার আসলে যে গতি সেটা তারা দেখছেন না। কেন গতি নেই? জি, ধন্যবাদ। আপনাদের প্রথমে চিন্তা করতে হবে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি বিচার প্রক্রিয়া অথবা তদন্ত প্রক্রিয়ার সাথে সাধারণ আইনের একটি অপরাধের বিচার এবং তদন্ত প্রক্রিয়ার মধ্যে কি পার্থক্য। ধরেন, রাস্তাতে একটি ব্যক্তিকে কোনো একজন ব্যক্তি নির্দিষ্ট কারণে হত্যা করলো, সেটাকে আমরা বলি মার্ডার। সেটা আমাদের দেশের প্রচলিত দণ্ডবিধির ৩০২ ধারায় একটি অপরাধ। সেখানে তাকে শাস্তি দেওয়ার বিধান আছে, সেজন্য সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলাতে আদালত আছে। কিন্তু যখন এই হত্যাটা হয়ে যাবে কোনো একটি সিস্টেম্যাটিক কারণে এবং এই হত্যাটা সারা বাংলাদেশের বেশিরভাগ জেলাতে হবে এবং একই কারণে হবে এবং যিনি হত্যাকারী এবং যাকে হত্যা করা হয়েছে এই দুটা গ্রুপের পরিচয় একই হবে, তখন এটি মানবতাবিরোধী অপরাধ হবে। অতএব আপনাকে একটি হত্যার তদন্ত করলেই কেবল মানবতাবিরোধী অপরাধ প্রমাণ হবে না, আপনাকে বাংলাদেশের প্রত্যেকটি হত্যার তদন্ত করে যে কোনো একটি হত্যাকে আপনি বিচার করতে পারবেন, কিন্তু তদন্ত করতে হবে আপনাকে প্রত্যেকটি হত্যা এবং দেখাতে হবে যে ওই যে একটি হত্যার বিচারের জন্য আপনি মানবতাবিরোধী ট্রাইব্যুনালে আসলেন সেটি ওই যে সারা দেশে যে থাউজেন্ডস অফ কিলিং হয়েছে তারই একটি অংশ। সে কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মানবতাবিরোধী অপরাধ, এটা হলো পৃথিবীর সকল হত্যার মধ্যে শ্রেষ্ঠ হত্যা, মানে আমরা যেটাকে বলি সকল অপরাধের শ্রেষ্ঠ অপরাধ। এই অপরাধের বিচার বা তদন্ত দুটি অত্যন্ত একটি জটিল প্রক্রিয়া। তারপরেও আমরা এই প্রসিকিউশন টিম এবং তদন্ত সংস্থা ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে ৬ মাস ২৮ দিনের মাথায় এই তদন্তের মধ্যে সবচেয়ে বেশি অপরাধের সাথে যিনি জড়িত, যিনি অপরাধের মাস্টারমাইন্ড, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তদন্ত সম্পন্ন করতে আমাদের তদন্ত সংস্থা সক্ষম হয়েছে। যেখানে এই ট্রাইব্যুনালের আগে যে ৭১ সালের বিচার হয়েছে সেখানে সর্বনিম্ন তদন্তের সময় ছিল ১.৫ বছর আর স্বাভাবিক এভারেজ সময় ছিল ২.৫ থেকে ৩ বছর। সেখানে এই তদন্ত সংস্থার বর্তমান টিম মাত্র ৭ মাসে তদন্ত সম্পন্ন করেছে। বিচার প্রক্রিয়ার ব্যাপারে যেটা আপনার গতিশীল দেখতে চাচ্ছেন, বিচারকে বিচারের মতো করে ছেড়ে দিতে হবে। আপনি বিচারকে যদি বাইরের কোনো প্রেশার দিয়ে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করেন তখন মানুষ ন্যায় বিচার বঞ্চিত হবে। কারণ ন্যায় বিচার দুই পক্ষকেই দিতে হবে। ন্যায় বিচার দিতে হবে বাদী পক্ষকে, একইভাবে ন্যায় বিচার দিতে হবে আসামি পক্ষকেও। আসামিকে তার আইনের সকল সুবিধাগুলো দিতে হবে এবং বাদীকেও তার আইনের সকল সুবিধা দিতে হবে। এই মামলার তদন্ত করতে গিয়ে আমাদের তদন্তকারী কর্মকর্তা বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে তদন্তের প্রতিবেদন আনা লেগেছে। প্রত্যেকটি আহত নিহত ব্যক্তি যারা হয়েছে তাদের কাছ থেকে জবানবন্দি গ্রহণ করা লেগেছে। এই জুলাই গণ অভ্যুত্থান সম্পর্কে যে যেখানে তার স্মৃতিকথা লিখেছেন সেই বইগুলো কালেক্ট করতে হয়েছে। যার যার ব্যক্তিগত মোবাইল ফোন অথবা ক্যামেরাতে ধারণকৃত ছবি ভিডিও যেগুলো সংগ্রহ করে রেখেছেন সেগুলো কালেক্ট করা হয়েছে।
যেগুলো অনলাইন থেকে পাওয়া গেছে সেগুলো বিশেষজ্ঞর মতামত নেওয়ার জন্য ফরেনসিক টেস্টে পাঠানো হয়েছে। হাসপাতালে গিয়ে গিয়ে যেখানে বুলেট পাওয়া গিয়েছে, বুলেটগুলো সংগ্রহ করা হয়েছে, সেগুলোর ব্লাস্টিক রিপোর্ট করা হয়েছে। ইউএন থেকে যে রিপোর্ট ইতিমধ্যে পাবলিশড হয়েছে সেগুলো কালেক্ট করে সেগুলোর প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে পড়ে সেখান থেকে সোর্স, সেখান থেকে ইনগ্রিডিয়েন্টস গ্রহণ করা লেগেছে। অর্থাৎ আপনারা যে সোর্স কিংবা যে আলামতগুলো সেগুলো হয়তো সংগ্রহ করছেন, কিন্তু একটা বিষয় আপনারা বেশ কয়েক মাস আগে আপনারা আসলে বলছিলেন যে নানা জায়গা থেকে আপনারা এগুলো করতে গিয়ে অসহযোগিতা পাচ্ছিলেন। সেই সহযোগিতাটা কি এখন আপনারা পাচ্ছেন কিংবা এখনো কি অসহযোগিতা আছে? আমরা যখন শুরু করেছিলাম তখন সবচেয়ে বেশি অসহযোগিতা পেয়েছিলাম আসামি গ্রেফতারের ক্ষেত্রে। আমরা এখন বলবো এই অসহযোগিতাটা একদমই নাই, কারণ আইন শৃঙ্খলা বাহিনী আমাদের কোর্টের আদেশ যথাযথভাবে পালন করার জন্য কাজ করছেন। কারণ হলো তদন্ত সংস্থা এবং ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম যখন গঠন হয়েছে তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তখনও স্বাভাবিক হয়নি। যারা পারপিট্রেটরস ছিলেন তাদের মধ্যে বা তাদের সহযোগীরা অনেকেই তখন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসেছিলেন। ক্রমান্বয়ে তাদেরকে বদলি করা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে বিভিন্নভাবে বিভাগীয় বিচার বা তদন্তের আওতাধীন আনা হয়েছে। তারপর আস্তে আস্তে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, তখন আমরা এটা পেয়েছি। দ্বিতীয় সেটা হলো আসামিদের টেলিফোনের যে কনভারসেশন, কথোপকথনগুলো কালেক্ট করতে গিয়ে আমরা দেখেছি যে সেখানের বেশিরভাগই আলামত নষ্ট করে দেওয়া হয়েছে, কিন্তু আমরা প্রযুক্তির মাধ্যমে সেগুলোকে আবার রিস্টোর করতে সক্ষম হয়েছি। আপনারা জানেন আমাদের তদন্ত সংস্থা এবং প্রসিকিউশন টিমে কিছু এক্সপার্ট আছেন যারা এই সকল কাজে পারদর্শী। তারাই আমাদেরকে এই সকল কথোপকথন বা ফোনালাপ যেগুলো ডিস্ট্রয় করা হয়েছিল, ডিলিট করা হয়েছিল, সেগুলোকে আবার রিস্টোর করতে সক্ষম হয়েছে। এখন আমাদের তদন্ত বা বিচার প্রক্রিয়ার কোনোরূপ বাধা বা কোনোরূপ অসহযোগিতা নেই। তামিম ভাই, আমরা যেটা কথা বলছিলাম যে ট্রাইব্যুনাল 2 আসলে কেন করা লাগছে, এবং সঙ্গে যদি একটু বলেন যে জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড তা সেই মামলাগুলোর মধ্যে কোনগুলো বেশি অগ্রাধিকার পাচ্ছে? জি, আপনারা জানেন যে ইতোমধ্যে ট্রাইব্যুনালে 23টি বিবিধ মামলায় প্রায় 1.5 শতাধিক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। এই মামলাগুলোর প্রাধান্যতার ক্ষেত্রে আমরা প্রায়োরিটি লিস্টে প্রথমে এনেছি সবচেয়ে গ্রাভিটি অফ দি অফেন্স, যেগুলো মানে নৃশংস যে অপরাধগুলো। যেহেতু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সকল অপরাধের মাস্টারমাইন্ড এবং উনাকে কেন্দ্র করেই সকল অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেজন্য ওনার তদন্তকে তদন্ত সংস্থা সবচেয়ে প্রাধান্য দিয়েছে। অন্য একটি কারণ হলো উনার মামলাটি তদন্ত করলে তার সাথে যে সহযোগী, ওনার মন্ত্রী পরিষদের সদস্য, আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, তাদের তদন্তের অনেকাংশই সম্পন্ন হয়ে যাবে এর সাথেই, সেজন্য ওনারটা প্রায়োরিটি দেওয়া হয়েছে। 2 নম্বর হলো ঘটনার মধ্যে সবচেয়ে বেশি নৃশংস হলো আশুলিয়াতে লাশ পোড়ানো ঘটনা। সেখানে 5 জনকে মৃত অবস্থায় এবং 1 জনকে জীবিত অবস্থায় একসাথে করে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। চাংখারপুলে শহীদ আনাস সহ 7 জনকে হত্যার অভিযোগ। সেখানে খুব কাছ থেকে একের পর এক গুলি করে এই ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ি, উত্তরা, তারপরে রামপুরা, এই সকল যে ঘটনাগুলো মানুষের হৃদয় ছুঁয়ে গেছে, আবু সাইদ, এই ঘটনাগুলোকেই আমরা প্রায়োরিটি দিয়ে সামনে নিয়ে এসেছি। এই মামলাগুলোর তদন্ত একেবারেই শেষ পর্যায়ে। 2টি তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে এসেছে, আর বেশ কয়েকটি তদন্ত প্রতিবেদন খুব শীঘ্রই প্রসিকিউশনের হাতে আসবে বলে তদন্ত সংস্থা জানিয়েছে। আমরা ফর্মাল চার্জ প্রস্তুত করছি। ফর্মাল চার্জ প্রস্তুত মানেই কিন্তু অফিসিয়ালি বিচার শুরু হয়ে যাওয়া। তো যখন এই সবগুলো ফর্মাল চার্জ একসাথে ট্রাইব্যুনালে দাখিল হবে, তখন ট্রাইব্যুনাল 1-এর পক্ষে এই মামলাগুলো দ্রুত পরিচালনা করা কঠিন হয়ে পড়বে, যার কারণে সরকার এই ট্রাইব্যুনালের দ্রুততাকে প্রাধান্য দিয়ে 2য় ট্রাইব্যুনাল গঠন করেছে। একটা বিষয় যে এই যে আপনারা যে মামলাগুলো এগিয়ে নিচ্ছেন, সেই মামলাগুলো বলা হচ্ছে যে আগামী 26 জুনের মধ্যে আসলে অন্তর্বর্তী সরকারের নির্বাচন, সেটা আসলে আপনারা কত শতাংশ সম্পন্ন করতে পারবেন নির্বাচনের আগে, কি মনে হচ্ছে?
আচ্ছা, একটি আদালত একটি স্বাধীন সত্তা, এবং কোনো আদালতের সামনে যদি কোনো নির্বাচন অথবা কোনো আলটিমেটাম বা কোনো সময় বেঁধে দিয়ে বিচার করতে দেওয়া হয়, সেটি কোনো পক্ষের উপরেই ন্যায় বিচার হবে না। আদালতের প্রতিও ন্যায় বিচার হবে না, আবার বাদী বা আসামিদের ক্ষেত্রেও ন্যায় বিচার হবে না। তখন দ্রুত ন্যায় বিচার করে বা দ্রুত বিচার করে নির্বাচন করাটার সাথে বিচারের কোনো সম্পর্ক রাখা উচিত না। যেটা আমরা স্বাভাবিকভাবে বলি সেটা হলো একটি আদালতে একটা বিচার কতক্ষণ চলবে এটা ডিপেন্ড করবে কতগুলো সাক্ষী সেখানে উপস্থাপন করা হবে। প্রসিকিউশন একটা সাক্ষী উপস্থাপন করলো, সেটিকে আসামিপক্ষ জেরা করবে, ওনারা কতদিন জেরা করবেন এটাও ওনারা জানেন। প্রসিকিউশন কতগুলো সাক্ষী উপস্থাপন করবে প্রসিকিউশন জানেন। কোর্ট একটা সাক্ষীকে কতদিন এক্সামিন করবেন এটা কোর্ট জানেন। এজন্য কতদিন ধরে এই বিচারটা চলবে, জুন মাসের মধ্যে কটি বিচার সম্পন্ন হবে, এটি প্রসিকিউশনের বলার দায়িত্ব না, এবং প্রসিকিউশন কোনো এটি কারোরই বলার ইখতিয়ার নেই এবং বলা উচিত হবে না। একটা বিষয় যে সন্ত্রাস দমন আইনে যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, এখানে তো আসলে এই আইনটিতে একটি দলকে নিষিদ্ধ করা যায়, তাহলে এই কার্যক্রমটা আসলে কিভাবে নিষিদ্ধ হলো, কি বলবেন? জি, আপনি জানেন যে এই আইনের অধীন অগস্ট মাসের 3 তারিখে জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো। ঠিক একই আইনে একই পদ্ধতিতে ছাত্রলীগকে বর্তমান সরকার নিষিদ্ধ করলো। বর্তমান ছাত্র সমাজ অথবা সাধারণ মানুষের দাবি ছিল গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকেও নিষিদ্ধ করা হোক। সেটি বাংলাদেশে প্রচলিত স্পেশাল পাওয়ার্স অ্যাক্ট এবং সন্ত্রাস বিরোধী আইন দুটোতেই করা সম্ভব ছিল, কিন্তু কার্যক্রম নিষিদ্ধের কোনো ব্যবস্থা কোনো আইনেই ছিল না। যার কারণেই হয়তোবা সরকার এই আইনকে সংশোধন করে কার্যক্রম নিষিদ্ধকরণের ব্যবস্থা রেখেছেন, এবং তার আলোকেই আজকে আওয়ামী লীগ সহ তার সকল অঙ্গ সংগঠন বা ভ্রাতৃপ্রীতম সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করেছে। সেটি হলো এমন যে হ্যাঁ, আওয়ামী লীগের অস্তিত্বটা থাকবে, আওয়ামী লীগ অ্যাজ এ পলিটিক্যাল পার্টি সেটি থাকবে, কিন্তু পলিটিক্যাল পার্টি হিসাবে অন্যান্য রাজনৈতিক দলের যে সকল কার্যক্রম করার বৈধতা থাকে সেটি থাকবে না। আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, আওয়ামী লীগ তার দলীয় কোনো সমাবেশ করতে পারবে না, বা তার দলীয় কোনো প্রচার করতে পারবে না, কোনো লিফলেট বিলি করতে পারবে না, ইন্টারনেটে তার কোনো সদস্যরা কোনো বক্তব্য প্রচার করতে পারবে না, কোনোরূপ সভা সমাবেশ করতে পারবে না। আমাদের সংবিধানে বা বিভিন্ন আইনে একটা রাজনৈতিক দলের যত রকম অধিকার আছে সকল অধিকার থেকে আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন বর্তমানে বঞ্চিত থাকবে। এটি হলো কার্যক্রম নিষিদ্ধের ফলাফল। তাইম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদেরকে সময় দিয়েছেন। আজকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম তামিম, এবং তিনি যেটা বলছিলেন যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ যে করা হয়েছে সেটা আসলে এমন নয়, তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, যদিও তারা ভোটাধিকার কিংবা ভোটে অংশ নিতে পারবেন না, এবং আগামীর যে নির্বাচন সেই নির্বাচনের মধ্যে আসলে যেই বিচার যে প্রক্রিয়া সেটা আসলে অনেকটা আগাবে, তবে স্বাধীন বিচার ব্যবস্থা বা এটাকে অক্ষুণ্ণ রাখতে কোনোভাবেই আসলে সেই নির্বাচনের যে প্রভাব সেটা আসলে পড়বে না বলে তিনি মত দিয়েছেন। আজকের মতো ভোটের ট্রেন শেষ করব, আগামীকাল নতুন কোনো বিষয়ে আলোচনা হবে। শুভরাত্রি।